স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। দেশের 5টি পৌরসভায় আজ সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ এবং বরিশালের কর্ণদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজবাড়ীর পাংশা, জামালপুরের মেলান্দহ এবং শেরপুরের নকলায় সাধারণ কাউন্সিলের শূন্য পদে ভোট গ্রহণ চলছে। সবগুলো পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশালে ঘুষের টাকা সহ একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘুষের টাকা সহ একটি কেন্দ্রের প্রিজাইডিং ও 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, গ্রেপ্তার প্রিজাইডিং ও 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর ওই কেন্দ্রে ভোট গ্রহণের অবস্থা কি আমাদের জানাবেন? রাজীব, বরিশালের গৌরনদী পৌরসভার যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মেয়র পদে, শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যেই কিন্তু বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন খোদ ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তারা। কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা তিনি এবং তার 2 সহকারীকে ঘুষের টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করেছেন আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের যিনি এখানের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। তিনি সকালবেলা এই কেন্দ্রটি বরিশালের গৌরনদী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা 23,000 টাকা তিনি ঘুষ নিয়েছিলেন এমন অভিযোগ ছিল নির্বাচন কর্মকর্তাদের কাছে। তারা সশরীরে কেন্দ্রে এসে দায়িত্ব পালন করা অবস্থায় ওই ঘুষের টাকা সহ তাকে আটক করেন এবং তার জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি হলেন এখানকার গৌরনদী শাখার সোনালী ব্যাংকের যিনি ব্যবস্থাপক সাইদুর রহমানকে আটক করা হয়েছে এবং অপর 2 প্রিজাইডিং কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হলেন কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। এই 3 জনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পরপরই এই কেন্দ্রে তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে কোতোয়ালি থানায়, আচ্ছা এখানে আমরা বুথের ভিতরে প্রবেশ করিনি, এবং সেখানে তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা প্রশাসক শহীদুল আলম ইসলাম বলেছেন যে নিয়মিত মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হবে এবং তাদেরকে প্রত্যাহারের পরপর এই কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এখানে নতুন করে প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাৎক্ষণিক এবং নিয়মিত বিরতিতে ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট গ্রহণ কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এখানে যদিও ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে, ফলে বুথের মধ্যে ঢুকতে কিছুটা বিধিনিষেধ রয়েছে। এখানে এই ছিল এই কেন্দ্রে ভোট গ্রহণ কিন্তু চলমান রয়েছে। তবে এই মুহূর্তে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে এটি রাজীব পৌর শহর এলাকা, ভোটাররা কিন্তু পার্শ্ববর্তী এলাকারই বাসিন্দা, তারা কিন্তু নিয়মিত বিরতিতে কেন্দ্রে প্রবেশ করছেন এবং তারা ভোট প্রদান করছেন। এখানে আসলে আনসার সদস্যরা তারা কিন্তু ভিতরে যেতে আমাদেরকে বাধা দিচ্ছেন। আসলে মূলত তারা হয়তো নির্বাচন কমিশনের বিধি সম্পর্কে অবহিত নয়, কেননা নির্বাচন কমিশনের বিধিতে বলা হয়েছে যে কালো যে অংশটুকু কাপড় দিয়ে ঢেকে রাখা থাকে সেখানে মূলত গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবে না, কিন্তু কেন্দ্রের মধ্যে তারা কিন্তু সংবাদ সংগ্রহ করতে পারবে, এমনটি কিন্তু নির্বাচন কমিশনের যে বিধিমালা সেখানে বলা হয়েছে। নাহিদ, এর বাইরে কিন্তু জাল ভোটে প্রদান করায় 2 জনকে আটক করা হয়েছে অপর 2টি কেন্দ্র থেকে। এর বাইরে প্রতিটি কেন্দ্রে বিজেপি আনসার সদস্য ভিডিপি তারা মোতায়েন রয়েছেন এবং 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই পৌর এলাকায় দায়িত্ব পালন করছে। মূলত 37,000 ভোটার রয়েছে। 12 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত এই পৌর শহরটি। তবে অন্যান্য যে সাধারণ যে আসন সেখানে কিন্তু কাউন্সিলররা রয়েছেন। শুধুমাত্র এখানে পৌরসভার যিনি মেয়র পদটি তিনি ইস্তফা দিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন, ফলে এই পদটি শূন্য ঘোষণা করা হয় এবং 4 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজীব, এ ছিল আসলে এই পৌরসভার ভোট গ্রহণের এখনকার মতো তথ্য। রাজীব। জুয়েল, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।
বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত 3টার দিকে 4 জন কয়েদি কারাগারের ছাদ কেটে রশি বেয়ে কারাগার থেকে পালিয়ে যায়। পুলিশ রাতে অভিযান চালিয়ে ভোর 4:30টার দিকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু, নরসিংদীর আমির হোসেন এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ। এ ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধি রয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, গ্রেপ্তারকৃতদের এখন কোথায় রাখা হয়েছে আর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? রাজীব, ধন্যবাদ আপনাকে। যে এই ঘটনার পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তারা বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে চেষ্টা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে। পাশাপাশি এই বিষয়টি জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থাৎ কারা কর্তৃপক্ষ যারা আছেন তারা আজকে এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা হয়তো কিছু সময়ের মধ্যেই বগুড়ার জেলা কারাগারে আসবেন এবং এই ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা বা কারা জড়িত আছে কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কারা কর্তৃপক্ষ তারা বগুড়ায় আসবেন এবং সরেজমিনে বিষয়টি দেখবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং এই আটককৃত যে পলাতক আসামি তাদের কে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে আরো তথ্য উপাত্ত বের করা হচ্ছে। রাজীব, এই ছিল সর্বশেষ বগুড়া থেকে। সাইদ, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটের কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বিজিবি জানায়, মঙ্গলবার গভীর রাতে 4-5 জন বাংলাদেশি গরু পারাপারকারী লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম নামের একজন। অন্যরা তার মরদেহ নিয়ে আসে। পরে গোড়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ জানান, এ বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরের বিভিন্ন এলাকায় মূল সড়ক পেরিয়ে অলিগলিতেও পানি ঢুকে পড়েছে। রাস্তাঘাটে পানি জমায় সকাল থেকে বিড়ম্বনায় পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। তার কাছে জানব সেখানকার সবশেষ তথ্য। মেহেদি, রাজধানীতে জলাবদ্ধতার কি চিত্র দেখছেন আপনি? জনভোগান্তি কেমন দেখছেন জানাবেন। রাজীব, আপনি জানেনই যে সকাল 9টা থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছিল এবং 10:45 থেকে আসলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমি এই মুহূর্তে আছি কাজীপাড়ার বেগম রোকেয়া সরণিতে এবং এই মূল সড়কটিতে আমরা বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। জনসাধারণের যে ভোগান্তি রয়েছে সেটি দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু রাস্তার ভেতরের মেইন সড়ক থেকে ভেতরের রাস্তাগুলোর অবস্থা দেখাই, আপনি রাস্তাটির অবস্থা দেখলে আসলে উপলব্ধি করতে পারবেন যে এই সকাল থেকে 1.5-2 ঘন্টার এই মুষলধারে যে বৃষ্টি হয়েছে এতে কী পরিমাণ জলাবদ্ধতার তৈরি হয়েছে। এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজীপাড়ার শহীদ শামীম সরণি। এই সড়কের ভেতরের অবস্থা যদি দেখেন, এখানে কিন্তু পানি যে অবস্থা আসলে হয়েছে, এখানে রিক্সা গাড়ি সব কিছুতেই চলাচলে কিন্তু আসলে বাধার সম্মুখীন হচ্ছে এবং ভোগান্তির মধ্যে পড়ছেন।
যেহেতু সকাল 9টা থেকে বৃষ্টিটি শুরু হয়েছে, তো সকাল থেকে কিন্তু মানুষের অফিস যাতায়াতের একটি তাড়াহুড়ো থাকে এবং এই অফিস পিক আওয়ারে বৃষ্টি শুরু হওয়াতে কিন্তু অফিসগামী যে মানুষজন বাসা থেকে বের হয়েছেন তারা কিন্তু আসলে মূলত ভোগান্তির মুখে পড়েছেন এবং এই মুষলধারে বৃষ্টির কারণে আসলে নিম্ন আয়ের যে মানুষরা রয়েছেন তারা আসলে ভোগান্তির মধ্যে পড়ছেন এবং তারা আসলে এই নিচু যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে পানি জমে যাওয়ার কারণে এই নগরবাসী আসলে চরম ভোগান্তির মধ্যেই পড়ছেন। এবং রাজীব, আপনি জানেন যে এই গত কয়েকদিন ধরে যে পরিমাণ আসলে ভ্যাপসা গরম ছিল, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে সেই ভ্যাপসা গরম থেকে আসলে স্বস্তির বৃষ্টি আমরা আজকে পেয়েছি এবং এই স্বস্তির বৃষ্টি রাজধানীর নগরবাসীর কাছে অনেকটা ভোগান্তির মধ্যেই আসলে পড়তে হচ্ছে। রাজীব, আপনাকে ধন্যবাদ। মেহেদী পাতায় রঙিন হচ্ছে ঢাকার অদূরে সাভারের একটি গ্রামের অনেকের জীবন জীবিকা। সেখানকার প্রায় অর্ধশত কৃষক বাণিজ্যিকভাবে এটি চাষ করছেন, এতে কর্মসংস্থান হচ্ছে আরও অনেকের। সাভারের ভাকুরতা ইউনিয়নের শ্যামলাশী গ্রাম, যেদিকে চোখ যায় শুধু মেহেদী পাতা। স্থানীয়দের কাছে এটি মেহেদী গ্রাম নামে পরিচিত। প্রায় সারা বছরই বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন চাষিরা। প্রতি বিঘা জমিতে 4 থেকে 5,000 চারা রোপণ করতে হয়। সঠিক পরিচর্যা করলে এসব গাছ থেকে 7 থেকে 8 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। মেহেদী চাষ ঘিরে শ্যামলাশী গ্রামের অনেক নারী পুরুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আজকে 5 বছর ধরে এই কাজ করি। স্প্রে দেই, নিরি কাজ করি, মেহেন্দি কাটা লাগে। খরা ও অতিবৃষ্টিতে মেহেদী পাতার ক্ষতি হয় না, তাই লোকসানের আশঙ্কা থাকে না বললেই চলে। মেহেদি মূলত অন্য ফসল থেকে ভালো আর কি, বৃষ্টিতে পচে না, নষ্ট হয় না, এটা মন মতো যে কোনো সময় কাটা যায়। মেহেদী চাষের বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি অফিস। যেহেতু হচ্ছে মেহেদিতে আমরা দেখি যে বেশি পরিমাণে কীটনাশক বা কোনো কিছু দেয়া লাগে না, আর এগুলো না দেওয়ার কারণেই আমাদের এখনকার চাষিরা কিন্তু এই চাষাবাদটি এখনো করছে। ঈদ বা বিয়েবাড়ি সহ বিভিন্ন উৎসবে মেহেদির চাহিদা বেড়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। ভারতের অষ্টাদশ লোকসভায় প্রথমবারের মতো ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হবে আজ। স্পিকার নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী জোট দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ডেপুটি স্পিকার পদ না পেয়ে বিরোধীরাও স্পিকার পদে গতকাল প্রার্থী দিয়েছে। এনডিএ জোট ওম বিড়লাকে এবং ইন্ডিয়া জোট প্রার্থী করেছে কংগ্রেস এমপি কে সুরেশকে। এদিকে ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা হচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রায় 3 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম কোনো সাংবিধানিক পদে বসলেন রাহুল। আর 1 দশক পর লোকসভায় বিরোধী দলনেতার পদ পাচ্ছে কংগ্রেস। শেষ করব দীপ্ত সংবাদ। আমাদের পরের আয়োজন বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।